সারা দেশেই একটি উৎসব মুখর পরিবেশ আমরা দেখছি। সব রাজনৈতিক দল এখন মাঠে। আলোচনায় যাবার আগে আমি একটি তথ্য উল্লেখ করতে চাই। আজকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ তারা একটি সংবাদ সম্মেলন করেছে, সেখানে বেশ কিছু বিষয় নিয়ে উল্লেখ করেছেন। হলফনামা নিয়ে বেসিক্যালি আলোচনা হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থাবর অস্থাবর সম্পদের বর্তমান মূল্যের ভিত্তিতে কোটিপতি প্রার্থী 891 জন, আর এর মধ্যে শত কোটির মালিক 27 প্রার্থী। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটের লড়াইয়ে চূড়ান্ত প্রার্থী 1981 জন, এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী 249 জন। এর পাশাপাশি ঋণগ্রস্ত যারা আছে তাদের একটি সংখ্যা শতাংশ উল্লেখ করেছেন। নির্বাচনে বিএনপির 59.41% প্রার্থী ঋণগ্রস্ত। প্রার্থীদের ক্ষেত্রে ঋণগ্রস্তের হার 32.79% এবং জাতীয় পার্টির প্রার্থীদের মধ্যে 26.97% ঋণগ্রস্ত প্রার্থী। হলফনামায় আমরা আগেও অনেকবার আলোচনা হয়েছে যে হলফনামায় আমরা যে তথ্যগুলো দেই দেখা যায় সেই গড়মিল থেকে যায়, গোড়াতেই একটি গলদ আমরা দেখি। তুষার ভাই, গলদ আমাদের চিরকালই গোড়াতে, কারণ আমাদের দেশে তো মানুষ আগা পর্যন্ত পৌঁছায় না। আমাদের দেশে মানুষের বিকশিত হওয়ার সুযোগ খুব কম। এই যে লোকে রাজনীতি করে, ক্ষমতা খোঁজে, আসন খোঁজে, পদ খোঁজে, এর কারণ হচ্ছে এটা ছাড়া বড় হওয়ার আর কোনো রাস্তা নাই। আমাদের দেশে মানুষের সামাজিক সম্মান নাই। আমাদের দেশে বিদ্বান লোকের বিদ্যার সম্মান নাই। আমাদের দেশে একজন কারিগরি শিক্ষাপ্রাপ্ত লোকের কারিগরি কাজটার সম্মান নাই। আমাদের দেশে একজন ফায়ার ফাইটারের সম্মান নাই, কিন্তু যে লোক ভয় দেখায়, আগুন লাগায়, মব, তার সম্মান আছে। আমাদের দেশে এই কারণে গোড়ায় গলদ না, গোড়ার নিচে যদি কিছু থাকে সেইখানেও গলদ। এখন আপনি যদি প্রশ্ন করেন হলফনামা, এই প্রবলেমটা আমরা বহু বছর ধরে দেখে আসছি এবং বারবার একই কথা বলে যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, আমার মনে হয় ওনারা ঘুরছেন একটা বৃত্তের মধ্যে। প্রত্যেক নির্বাচনের আগে ওনারা যে একটা সংবাদ সম্মেলন করবেন এটা আমরা জানি, এবং হলফনামা নিয়ে কথা হবে এটাও জানি। প্রার্থীর জন্য কোটিপতি হওয়া এখন আর কোনো কঠিন ব্যাপার না, কারণ আমার মনে আছে একবার আমি টেলিভিশনে তো বহু বছর অনুষ্ঠান করি, একটা অনুষ্ঠানে মুদ্রাস্ফীতি বোঝানোর জন্য আমরা শিশির ভট্টাচার্যকে দিয়ে একটা কার্টুন আঁকিয়েছিলাম। কার্টুনটা এরকম ছিল যে একটা লোক এক বস্তা টাকা নিয়ে বাজারে যাচ্ছিল, তো চোর তাকে ধরেছে, ছিনতাইকারী ধরে টাকাগুলো ফেলে দিয়ে বস্তাটা নিয়ে গেছে, কারণ ওই বস্তা ভর্তি টাকার চেয়ে বস্তার দাম বেশি। এটা হচ্ছে মুদ্রাস্ফীতির ফলাফল। আপনি যদি ব্রিটিশ মিউজিয়ামে যান তাহলে দেখবেন যে জিম্বাবুয়েতে একবার মুদ্রাস্ফীতি হয়েছিল, তখন একটা পত্রিকা ছাপা হয়েছিল টাকার উপরে, মানে পেপার কাগজের উপরে ছাপলে যা খরচ হয় নিউজ প্রিন্টে, তার চেয়ে টাকার উপরে ছাপলে কম খরচ। তো এরকম একটা অবস্থা কিন্তু বাংলাদেশে হয়ে গিয়েছে আসলে, সত্যি কথা। আপনি যদি মূল্যস্ফীতির পরিমাণ দেখেন প্রতি বছরে 8 থেকে 10% বেশ কিছু বছর ধরে, তাহলে 2015 সালের থেকে যদি এখন হিসাব করেন 10 বছরে টাকার দাম আসলে অর্ধেকেরও বেশি কমে গেছে। 1 টাকার দাম 40 পয়সা হয়ে গেছে। তো তাহলে যার 1 কোটি টাকা আছে তার আসলে 40 লাখ টাকা আছে, যার হিসাবে 2 কোটি টাকা আছে তার আসলে 80 লাখ টাকা আছে। ফলে কোটিপতি আর এখন কোনো ব্যাপার না। কিন্তু তারা কি টিকবে আসলে? মানে লাখপতিরা কি কোটিপতির সামনে টিকবে? তো গরিব হচ্ছেন। হ্যাঁ, তবে আমি ওই 27 জনকে ধন্যবাদ জানাই যারা 100 কোটির উপরে টাকা আছে, তারা যে সেটা ঘোষণা দিতে পেরেছেন, এই 27 জনকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই। কারণ এই টাকাটা তো তারা কর দিয়েছেন। অন্তত আমরা 100 কোটি টাকার বেশি সম্পদের কর দেওয়া 27 জন লোককে আমরা পেয়েছি। এরপরে আসেন আপনি যেটা প্রশ্ন করেছেন যে ঋণগ্রস্ত আছে, ঋণ খেলাপি তো এবার ইলেকশন করতে পারে নাই, এবং আইরনি অফ ফেট হচ্ছে, ভাগ্যের নির্মম পরিহাস, এত দোসর আওয়ামী লীগের এত গৃহপালিত বিরোধী দল হওয়ার পরও জাতীয় পার্টি ঋণগ্রস্ত। আহারে বেচারারা, তারা পয়সা কামাতে পারে নাই, পয়সা যা নেওয়ার সব নিয়ে এসালম পালিয়ে গেছে। এখন আসেন তৃতীয় এখান থেকে শিক্ষা, সেটা হচ্ছে এই যে লোকগুলি তারা যে নির্বাচন করবেন, হলফনামা যে এখন দিয়েছেন না, নির্বাচনের পরে তাদের আরেকটা হলফনামা নিতে হবে। অন্তত তাদের সম্পদ থেকে তো নির্বাচন কমিশন যে টাকাটার কথা বলেছিল সেটা কমার কথা না। ভাগ্যের আরেক নির্মম পরিহাসকে জানেন, আগামী বছরের করের ফাইল পরীক্ষা করলে এদের অধিকাংশকে দেখতে পারবেন এই টাকাটা কমে নাই। এরা কি করবে জানেন? বলবে এই টাকাটা তাদের ভাই বন্ধু আত্মীয় স্বজন তারা দিয়েছেন। এবং মজার ব্যাপার হচ্ছে এই যে ভাই বন্ধু টাকা দেয়, একেবারে নতুন দল এনসিপিও এই কায়দাটা অবলম্বন করেছে। তাদের ভাই বন্ধু তো আবার বিকাশে অদৃশ্য,
টাকা পাঠায়। আমাদের ফুয়াদ ওইটা করেছেন, অদৃশ্য ভাই বন্ধুদের কাছ থেকে টাকা নিয়েছেন। এই সব কিছুর পরে যে হলফনামা, গলতটা কোথায়? গলতটা হচ্ছে সবাই জানে এই হলফনামার অধিকাংশ তথ্য মিথ্যা, ভুল, পেশা ভুল, যে কাজ বলা হয়েছে সেটা ভুল। তাহলে আমরা কি একটা মিথ্যার উপরে দাঁড়িয়ে শুরু করছি? না, আমরা মিথ্যার উপরে দাঁড়িয়ে ছিলাম, এখন মিথ্যার উপরে আরো দাঁড়িয়ে আছি। শুধু মিথ্যার উপরে দাঁড়িয়ে থাকা একটি অংশকে আমরা বিদায় করে দিয়েছি, বাকিরা আবার আগের মতোই মিথ্যার উপর দাঁড়িয়ে থেকে ইলেকশন করছেন। টাকা পয়সার ব্যাপারে এরা মিথ্যা বলেন, এটা প্রমাণিত সত্য, এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। এরা আছেন বলেই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল আছে, যদি এরা না থাকতেন আহারে ট্রান্সপারেন্সি থাকতো না। আমি আপনার কাছে আবারও বিপর্যয়ে বা আজিজ ভাইয়ের কাছে আসতে চাই। আজিজ ভাই, আপনি কিভাবে দেখেন এই বিষয়গুলো, যে সত্য মিথ্যার যে লড়াই, সত্য কি জিতবে না মিথ্যা জিতবে, কে আসলে, আমরা আসলে কোন দিকেই থাকবো? একটা মিথ্যা দিক। আমি আজিজ ভাইয়ের আগে একটা এক লাইন খালি বলি, আজিজ ভাই একটা বই আছেন, একজন বিশিষ্ট সাংবাদিক লিখেছিলেন, সত্যবাবু মারা গেছেন, ফয়েজ ভাইয়ের লেখা সম্ভবত, না? ওইটাই আমি বলছি, সত্যবাবু মারা গেছেন। হ্যাঁ। জি। এখন ধরেন আমরা ছোটবেলায় পড়েছি, কানারে কানা কহিও না, সে দুঃখ পায়, কষ্ট পায়, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া সরে সে। এখন এগুলোর উল্টা না। এখন যদি আমি বলি যে ঋণগ্রস্তকারী তিনি ব্যাংক ডিফল্টার হতে পারে, আপনি তাকে শুধু ঋণগ্রস্ত কেন মনে করছেন? কারণ এবারে দ্বৈত নাগরিক জি। এবং বাংলাদেশ ব্যাংক থেকে টাকা নিয়ে টাকা ফেরত দেয় নাই, তারাও কিন্তু সব ছাড় পেয়ে গেছে, নির্বাচন করছে। সুতরাং যারা ঋণগ্রস্ত তারা যে ব্যাংকের টাকা মেরে খায় নাই, এটার কিন্তু নিশ্চয়তা নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে, কানারে কানা বলা এখন উচিত, নাইলে দুঃখ পাবে না সে। আবার যারা দ্বৈত নাগরিক, তারা ধরেন আইনে আছে, আপনি দ্বৈত নাগরিক ছাড় দেন কি করে? আইনে আছে ব্যাংক ডিফল্টার হলে তিনি নির্বাচনে নমিনেশন পাবেন না, কিন্তু পাচ্ছেন তো। আবার দুই একজন কিন্তু আবার করতে হচ্ছেন, বাতিল হয়ে গেছে। তো এই যে দ্বিচারিতা, এখন আপনি কি বলবেন? ধরেন যারা ধরেন অল্প শত কোটি টাকা আছে, আবার কেউ ধরেন ভোলাতে নির্বাচন করলেন, ভোলাতে নির্বাচন করলেন, 1-2 কোটি টাকায় নির্বাচন হয়ে যেতে পারে। আবার ঢাকা শহরে যদি করেন, কমপক্ষে বাজেট করতে হবে 50 কোটি। এটি কি অফিসিয়াল, আনঅফিসিয়াল? নিশ্চয়ই এটি বলছেন আপনি। আনঅফিসিয়াল বলছি। অফিসিয়াল তো নির্বাচন কমিশনের একটি বেঁধে দেওয়া মাত্রা আছে বা পরিমাণ আছে, যে এত পরিমাণ সে খরচ করতে পারবেন। 25 লাখ টাকা। 25 লাখের উপরে তো কেউ দেখাইতে পারবে না। যারা 25 লাখের উপরে দেখাইছে, অর্থাৎ আপনি যেটা দেখতে পাচ্ছেন, সেটা তো তারা অন্যায় করছে। আবার যদি অন্যায় করেন, আবার যখন নির্বাচন করবে তখন আরেকবার অন্যায় করবে। কারণ ঢাকা শহরে নির্বাচন করলে 50 কোটি, ঢাকার বাইরে নির্বাচন করলে। তাহলে তো নির্বাচন কমিশনের সেই কাজটি করা উচিত ছিল, যে আসলে ঢাকার জন্য প্রার্থীর জন্য কত, ঢাকার বাইরের প্রার্থীর জন্য কত। ঢাকায় যদি আপনি বলছেন 50 কোটি হয়, আর ঢাকার বাইরে বলছেন যে 1-1.5 কোটি টাকায় হয়ে যাবে। না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, একটা গণতান্ত্রিক দেশে টাকা লাগবে কেন নির্বাচন করতে? মিনিমাম টাকা লাগবে। সেটা তো ধরেন ইলেকশন কমিশনকে যদি একটা বাজেট দেওয়া হতো, যে প্রত্যেকটা প্রার্থীর জন্য এক জায়গা থেকে ক্যাম্পিং হবে, এক জায়গায় পোস্টার ইলেকশন কমিশন লাগাই দিবে, ইলেকশন কমিশন যেটুকু প্রচার করে দিবে, তারা শুধু উঠান বৈঠক করতে পারবে। তারা ওই বিকাশ নাম্বার কারো সংগ্রহ করতে পারবে না, তার প্রার্থিতা বাতিল। এটা করতে হবে। এখন তো বিকাশ প্রার্থী যাচ্ছে না, নারীরা যাচ্ছে না, বাসায় বাসায় যাচ্ছে, তার টেলিফোন নাম্বার, তার ভোটার নাম্বার, তার বিকাশ নাম্বার, এগুলো নিচ্ছে। তো বিকাশ নাম্বারের আর কি কাজ থাকে বলেন? বিকাশ নাম্বারে ঘুষ পাঠানো ছাড়া আর কোনো কাজ আছে বিকাশ নাম্বারে? আর কোনো কাজ নাই তো। এগুলো তো ধরে না, ইলেকশন কমিশন তো ধরছে না। এগুলো তো আছে, অলরেডি প্রমাণ আছে তো, বিকাশ নাম্বার নিচ্ছে সব জায়গায়। তো তাহলে এটা অর্থাৎ ঘুষ দেওয়া হবে। আপনি চিন্তা করেন, ধরেন একটা জায়গায় ভোটার আছে কমপক্ষে 3 লাখ থেকে শুরু করে আপনার 8 লাখ পর্যন্ত ভোটার আছে। আপনি যদি বিকাশ নাম্বারে প্রত্যেকটা লোককে 1 টাকা করেও দেন, 1000 টাকা করেও দেন, 500 করে টাকাও দেন, কত কোটি টাকা লাগে? গুণ করে দেখেন তো। এই বাজেটটা তো আছে। এগুলো রোধ করার বা ঠেকানোর কোনো উপায় আছে কি? না, এটা হলো যে আপনার সততা, যদি ইলেকশন কমিশন সততার সাথে দেখে, ধরেন এই যে ধরেন ব্যাংক ডিফল্টার, তাকে ছাড় দিয়ে দিছে, আবার আরেকজন ব্যাংক ডিফল্টার টাকা পেমেন্ট করে দিছে, সে নির্বাচন করার সুযোগ পায়নি, কোর্টে গেছে, কোর্টে তাকে ছাড় দেয়নি। তার মানে এখনো কোর্টেও, আমি বলি এই জন্যই বলি, কোর্টও যা, ইলেকশন কমিশন যা, এখন
প্রশাসনতা, আইন শৃঙ্খলা বাহিনীতা, সব জায়গায় তো কোনো সুশাসন লক্ষ্য করা যাচ্ছে না। এই জন্য আমি বলছি যে 100 কোটি বিরাট টাকা, 17 কোটি আপনি কল্পনাও করতে পারেন না। 100 কোটি, 25 কোটি, 20 কোটি, এগুলা যারা অল্প পয়সা নিয়ে নামছে তারাও তো চাঁদা তুলতেছে বিকাশের মাধ্যমে, এই মাধ্যমে, অথবা গোপনে দিচ্ছে। আপনি তো প্রকাশ্যে দেখতেছেন বিকাশ নম্বরে ঘোষণা করতে এত, আর গোপনে যে কত আসে না, এরকম তো অনেক আছে। যে অনেক আপনি দেখেন ঢাকা শহরে চাঁদাবাজ যে আছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ চলে যাওয়ার পরে অনেকে কিন্তু নিজে চাঁদাবাজিতে নামে নাই। বিকল্প বড় দল দেখছে বিএনপি, বিএনপির ওই অঞ্চলের প্রভাবশালী নেতার কাছে যা চাঁদা দিয়ে আসছে, এরপরে মধু পেয়ে গেছে, তো অটোমেটিক সার্কেল তৈরি হয়ে গেছে। এরকম ঘটনা তো আমি জানি। অটো চলছে আর কি। আমি আপনার কাছে আবারও আসবো, আমি তুষার ভাইয়ের কাছে আসতে চাই। তুষার ভাই, দ্বৈত নাগরিকত্ব নিয়ে কথা হচ্ছে অনেক, টিআইবির সেই প্রেস কনফারেন্সে ওইটি নিয়ে আলোচনা হয়েছে, আমি কিছু তথ্য উল্লেখ করতে চাই। টিআইবি বলছে কমপক্ষে 2 জন প্রার্থীর দ্বৈত নাগরিকত্বের তথ্য থাকা সত্ত্বেও হলফনামায় উল্লেখ করেননি। টিআইবির পাওয়া তথ্য বলছে ওই 2 প্রার্থী ব্রিটিশ নাগরিক। হলফনামায় তথ্য গোপন করার বিষয়ে টিআইবির প্রতিবেদনে বলা হয়েছে, একজন প্রার্থীর ঘোষিত নির্ভরশীলদের নামে 2013 সালে যুক্তরাজ্যে কেনা 1.4 মিলিয়ন পাউন্ড বা 210 কোটি টাকা মূল্যের বাড়ির সম্পৃক্ততার তথ্য রয়েছে, যা ওই প্রার্থীর হলফনামায় উল্লেখ করা হয়নি। একজন প্রার্থী বিদেশে তার নিজের কোনো সম্পদের তথ্য না দিলেও স্ত্রীর নামে দুবাইয়ে ফ্ল্যাটের মালিকানা রয়েছে। একজন প্রার্থী বিদেশে 3টি ফ্ল্যাটের মালিকানা থাকার ঘোষণা দিলেও প্রকৃত সংখ্যাটি কমপক্ষে 3 গুণ এবং বিনিয়োগের সম্ভাব্য পরিমাণ প্রায় 35 কোটি টাকা। আরেকজন প্রার্থী বিদেশে নিজস্ব মালিকানায় কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকার কথা স্বীকার না করলেও অনুসন্ধানে মোট 11টি প্রতিষ্ঠানের সন্ধান পাওয়া গেছে, যার মধ্যে 8টি বাণিজ্যিক কার্যক্রমে যুক্ত। শেষেরটা আগে বলি, বিদেশে কোম্পানি খোলা এখন খুব সহজ। আমাদের বিদেশ হইতে আগত দ্বৈত নাগরিকত্ব সম্পন্ন বিডার চেয়ারম্যান আছেন না, উনি এসে কিন্তু এটাকে করতে পারেন নাই। ঠিক এখনো বাংলাদেশে বসে বিদেশে কোম্পানি খোলা যায় খুব সহজে। আপনি যদি আমেরিকাতে কোম্পানি খুলতে চান, ফেসবুকে ঢুকে কোম্পানি খুলতে পারবেন। আপনি যদি ইংল্যান্ডে কোম্পানি খুলতে চান, ইউরোপের যে কোনো দেশে কোম্পানি খুলতে চান, অধিকাংশ দেশে, যে কোনো নয়, আপনি যদি মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ডে কোম্পানি খুলতে চান, আপনি বসে মোবাইল দিয়ে খুলতে পারবেন। এইগুলি কি বন্ধ হয়েছে? ফলে বিদেশে 10টা-12টা কোম্পানি খোলা কিচ্ছু না। আমি আপনাকে একটা উদাহরণ দিই, বিদেশে একটা কোম্পানি খুলতে, গোপন করলে অন্য কথা, কিন্তু বিদেশে কোম্পানি খুলতে বেশি টাকা লাগে না, বরং বাংলাদেশে কোম্পানি খুলতে বেশি টাকা লাগে। শুধু রিক্সা ভাড়া, গাড়ি ভাড়া, এগুলা দিতে যে টাকা লাগে, ওই টাকা দিয়ে আপনি খুব সহজে সিঙ্গাপুরে কোম্পানি খুলতে পারবেন। জি, এবং ঘুষ তার সাথে আসে। তো প্রকাশ করলেই এবার আসেন দ্বৈত নাগরিকত্ব। আসুন আমরা গুনি, এই সরকারের উপদেষ্টা মণ্ডলীতে, এই সরকারের পদায়িত বিভিন্ন বড় বড় পদে, এই সরকারের বিভিন্ন কমিশনে কতজন দ্বৈত নাগরিক আছেন। বাংলাদেশের ভূত ভবিষ্যৎ, বাংলাদেশের দরজা খোলা, দরজা বন্ধ করা, বাংলাদেশের জন্য সামনে সভ্য হওয়া, অসভ্য হওয়া, এগুলো সব দ্বৈত নাগরিকরা এসে করতে পারে। শুধু বাংলাদেশে ইলেকশনে দাঁড়াতে পারে না। এটা খুব অদ্ভুত ব্যাপার না? বাংলাদেশের মাথা মুন্ডু গোল করে দিতে পারে ওনারা। এই দেশে বাড়ি ঘরদের নাই। কিন্তু আমি একটা জিনিস একটু জানতে চাই, আমাদের এই কমিশনে গুলোতে যারা বিদেশ থেকে এসেছেন, তাদের বিদেশে বাড়ি ঘর আছে না? কোন দেশ থেকে কোথায় নিয়ে বাড়িটা করেছেন? এই দেশ থেকে টাকা নিয়ে ওইখানে করেছেন, না ওই দেশ থেকে টাকা এনে এইখানে করেছেন? দুই দেশের কোনো এক জায়গায় ওদের বাড়ি ঘর আছে। এই বাড়ি ঘরগুলো ওনারা কিভাবে কিনেছেন সেটার ঘোষণা দিয়েছেন। গোড়ার নিচে গলদ আছে, আমি বললাম না? মাছের মাথা কোত্থেকে পচে জানেন? বা মাছ পচে কোত্থেকে? মাথাই পছন্দ করে মাছ। মাছের মাথার থেকে পচা শুরু হয়। বড় মাছের মাথাটা, বড় মাথাটার থেকে পচা শুরু হয়। তো বাংলাদেশের গোড়ায় গলদ, বাংলাদেশের মাথায় গলদ। বাংলাদেশে কয়টা, 2টা না 5টা 10টা লোক দ্বৈত নাগরিকত্ব নিয়ে নির্বাচন করতে এসেছে। আহারে হায়রে হায়রে, কত হাহাকার। আমি একটা জিনিস জিজ্ঞেস করি তো, আপনি মেয়র হইতে পারবেন দ্বৈত নাগরিকত্ব নিয়ে? এটা একটা উজবুকি আইন না, একটা তুগলকি আইন না? জি, স্থানীয় নির্বাচনে তারা স্থানীয় নির্বাচনে আপনি হতে পারবেন। এবার আপনি শোনেন, 5000-এর কাছাকাছি ইউনিয়ন আছে, 5000-এর উপরে। 5000 বিদেশি নাগরিক এসে চাইলে পরে বাংলাদেশের ইউনিয়ন পরিষদ কন্ট্রোল করতে পারে। 64টা জেলায় গিয়ে, উপজেলা যতগুলো আছে সেখানে বিদেশি নাগরিকরা যেতে পারে। শুধু 300টা লোক নিয়ে খুব মাথা ব্যথা। কেন? ওনারা আইন বানায়। এই জুলাই সনদ তো বলছে ওনারা আইনও বানাতে পারবেন। আইন যেটা বানিয়ে দেওয়া হয়েছে ওইটা ওনারা পাস করবে।
তো বিদেশি নাগরিক, দ্বৈত নাগরিকেরা একটা আইন বানিয়ে দিয়েছে, সনদ বানিয়ে দিয়েছে, যেটা ওনারা যদি পাস নাও করে 6 মাস পরে অটোমেটিক হয়ে যাবে। আমি তো মনে করি বাংলাদেশের সব দ্বৈত নাগরিকদের দিয়ে দেন, ওনারা যা বানিয়ে দিবে অটোমেটিক 6 মাস পরে হয়ে যাবে, সংসদ টংসদ কিচ্ছু লাগবে না, ওনারা ওইখান থেকে বানাবে, শুধু ইন্টারনেটে পাঠাবে ডিজিটালি স্টারলিং দিয়ে, আর এখানে নামবে, নাজিল হবে, আর 6 মাস পরে অটো হয়ে যাবে। তো এইগুলা যারা করেছেন ওনারা করছেন নির্বাচন, তাই না? তো ওনারা নির্বাচন করলে দ্বৈত নাগরিকরা চলে যাবে, তো আইনে যাই থাকুক। আইন কি ওনারা আসলে খুব একটা তোয়াক্কা করেছে না করে? ওনাদের একজন উচ্চপদস্থ কর্মকর্তা এসে অন এয়ার টেলিভিশনে বলেছেন আমাদের যা ইচ্ছা তাই আমরা করতে পারি, আমাদের ম্যান্ডেট আছে। তো ওনাদের তো ম্যান্ডেট আছে। তো মানুষের 2 হাতে 2টা বুড়ো আঙ্গুল, ওনারা 2টা বুড়ো আঙ্গুল একসাথে দেখিয়েছে। অতএব কোনো অসুবিধা নাই, ভোটের দাগ তো একটা আঙ্গুলে দেয়, ওনারা 2 আঙ্গুল দেখিয়ে দিয়েছে ভোটকে। একদিনে 2 ভোট করছে, একটা গণভোট, একটা সংসদ নির্বাচন, এবং ওই গণভোটের মধ্যে আবার 2টা দরজা, একটা দিয়ে নাকি বাংলাদেশের চাবি, আরেকটা দিয়ে নাকি বাংলাদেশের চাবি নাই। জি, ওনারা রাষ্ট্রের টাকা গণভোটের পিছনে খরচ করছে। আপনি কয়টা ট্রান্সপারেন্সি করবেন? আমার তো মনে হয় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এখন মানে নাম বদল করা উচিত, নাম দেওয়া উচিত নেকেড ইন্টারন্যাশনাল। কারণ এত নগ্ন মানে অব্যবস্থা বাংলাদেশে শুরু হয়েছে, হচ্ছে এবং চলছে, এটা তো বন্ধ হওয়ার কোনো নমুনা দেখা যাচ্ছে না। জি, গণভোট নিয়েও আমি আপনার কাছে জানতে চাইবো পরবর্তীতে, নিশ্চয়ই আজিজ ভাইয়ের কাছে আসতে চাই। আজিজ ভাই, নির্বাচনী প্রচারণা নিয়ে একটু জানতে চাই আপনার কাছে। আজকে সব রাজনৈতিক দলগুলোই মাঠে এখন, এটি একটি আশার বিষয় যে সবাই উৎসব মুখর পরিবেশেই প্রচারণা চালাচ্ছেন। আপনি কিভাবে দেখছেন? এবারে নির্বাচন 2 রকম, একটা জাহিরি, একটা বাতনি। আমি আগে একবার ইয়ে করলাম না যে পোস্টাল ব্যালট আসতেছে, পোস্টাল ব্যালট যাবে, বিকাশ নাম্বার নেওয়া হয়ে গেছে, যা যা করার প্রস্তুতি পর্ব বাতনি যেগুলো সেগুলো হয়ে গেছে। এখন যেটা হবে সেটা জাহিরি, অর্থাৎ মিছিল করা, মিটিং করা, বড় বড় বক্তৃতা দেওয়া, এই দেওয়া সেই দেওয়া। যে দিচ্ছেন তার সাথে, তার চরিত্রের সাথে তার মিল নাই, এটি চলবে এখন। সুতরাং এই জন্যই মানুষ কিন্তু নির্বাচন নিয়ে ধোঁয়াশা দেখতে পাচ্ছে যে নির্বাচনটায় কি হবে, শেষে কি হবে। আপনার টেলিভিশনগুলো নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন, পরের দিন 3 দিন রাখতেছেন কেন? একদিন রাখলেই তো হয়। 3 দিন রাখতেছেন কারণ অনুমান থেকে আগের দিনও ঘটনা ঘটতে পারে, ইলেকশনের দিনও ঘটনা ঘটতে পারে, পরের দিনও ঘটনা ঘটতে। না, এবার তো বলা হচ্ছে যে দেরি হতে পারে ফলাফল গণনা, এই জন্য কে বলেছেন এটা? বলেছেন যিনি, উনি নির্বাচন কমিশনের কিছু লাগে? উনি নির্বাচন কমিশনের মামা না চাচা? উনি উনি বলেছেন। সেক্রেটারি, উনি কেন বলবেন? উনি এভাবে বলতেছেন কেন? নির্বাচন গুনতে দেরি হবে, 2টে ব্যালট করবেন, আপনারা জানি আমরা। 2টে ব্যালট করলেন, তার জন্য তো সময় বাড়িয়ে দিয়েছেন। 8টার থেকে ভোট, আপনার 7টার থেকে। না, এটা হাস্যকর কথা আজিজ ভাই। আপনি মনে করেন এইবারের নির্বাচনে কিন্তু প্রার্থীর সংখ্যা কম, হ্যাঁ, 1900 কিছু বেশি প্রার্থী, 1900 কিছু, মানে ধরেন 2000, 300 আসনে 2000 প্রার্থী, মানে 6টা করে মার্কা ম্যাক্সিমাম। আচ্ছা, তাহলে আর 2টা মার্কা বাড়বে, হ্যাঁ আর না? এটা গুনতে আগে যদি 12-14টা মার্কা দিয়ে ইলেকশন হইলে সেটা গুনে ফেলতে পারছে, আর এই 2টা মার্কা বাড়বে, হ্যাঁ আর না? এটার জন্য নাকি অনেক সময় লেগে যাবে। না, আর ভোট হবে আকাশে, টাকা আসবে বিকাশে। পোস্টাল ব্যালট, ভোট হবে আকাশে, টাকা আসবে বিকাশে। এই জন্যই বলছি যে আমাদের দেশে এখন যে অবস্থা, যেমন তুষার ভাই আগে বললো না, আমি আগের থেকে বলতেছি, এটা আসলে বিদেশি সরকার, কারণ দ্বৈত নাগরিকদের সরকার। এটা বাংলাদেশের সব তো নাগরিক না। এখানে কমপক্ষে খুঁজলে 14 থেকে 15 জন পাবেন দ্বৈত নাগরিক। এই সরকার টাকা পয়সা হিসাব দিছে, তার ফলে দ্বৈত নাগরিক, এই যে ব্যাংক ডিফল্টার, এদেরকে অনায়াসে ছেড়ে দিচ্ছে। তারা বলেছিল যে দিবে, দেয় নাই তো। এখন এই যদি বলেন ট্রান্সপারেন্সির নাম নেকেড দিতে বলে, হ্যাঁ, আপনার ট্রান্সপারেন্সি এটা দিল, এই উপদেষ্টা পরিষদের ব্যাপারে তথ্য দেয় না কেন? আছে না একজনের স্বামী, ওই বিপু প্রতিমন্ত্রী পাওয়ারের, যেটা বলা হতো যে টাকা পয়সা সব জায়গায় ডিস্ট্রিবিউট করে। ট্রান্সপারেন্সি চেয়ারম্যান নিজেই সরকারের মধ্যে ছিল না, কমিশনে ছিল না। তার জি, ওইটার সে এক্সিকিউটিভ ছিল, হ্যাঁ, চিফ এক্সিকিউটিভ ছিল, ওইটা দখল করে দিছে। হ্যাঁ, এসালাম কে চালায় কে জানে না।
আমরা মুখে বলি না, সবাই জানি এসএলএ কার দখল আছে। কিছু লোক বিদেশ চলে গেছে। আমাদের দেশে যেসব বড় প্রতিষ্ঠানগুলো আছে, কে কে টাকা নেয় বলেন? ওই যে লেখাপড়া করে, যে গাড়ি ঘোড়া চড়ে, সে আমি তো দেখি যে মূর্খরা সব জায়গায় ঘোড়া আটকানো, তারা কোটি কোটি টাকার মালিক, শত শত কোটি টাকার মালিক। আমরা এখানে বয়ে আসছি। এখন তাদের নিউজ আমাদেরকে আবার তাদের ইচ্ছে মতো পরিবেশন করতে হবে, নইলে তারা মনে কষ্ট পাবে, বুঝছেন না? কষ্ট পাবে। ওই যে হাসনাত সাহেবের বাবা বলছে, আমার ছেলে 10টা খুন করবে, সে বিপ্লবের 10টা খুন করবে, প্রতিদ্বন্দ্বী ছাড়া নির্বাচনে পাশ করবে, সে ছাড়া এমপি হতে এই নির্বাচনের প্রথম শেখ হাসিনা কে? নামেও মিল আছে, আপনি দেখেন। বলেন, প্রতিদ্বন্দ্বী ছাড়া পাশ করবে। বলেন যে সে তার যে বিএনপির প্রার্থী ছিল, সে ব্যাংক ডিফল্টার ছিল, সে টাকা দিয়ে দিছে, কোর্টে রিট করছে, কোর্টে এটা খারিজ করে দিছে। তাহলে কি দাঁড়ালো? তাহলে কোর্ট, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী তো একই রকম মনে হচ্ছে, হয় সিগন্যালে আর না হলে মবের ভয়ে একই রকম বিচার করতেছে। তো এই দেশের নিরপেক্ষতাটা কোথায় থাকবে বলেন আপনি? আপনি যার টাকা নাই সে টাকা সংগ্রহ করবে, যতটুকু বললে 25 লাখ টাকার বেশি না জানালেই তো হইল। আমি 25 লাখ টাকা খরচ করছি, আমি খরচ করব, দেখাবো কাগজে। না, 25 লাখ টাকায় কি নির্বাচন আসলে করা সম্ভব? সম্ভব না। তাহলে নির্বাচন কমিশন কেন 25 লাখ বেঁধে দিচ্ছে? এটি আরো বাড়িয়ে দিলেই পারে তো। এটা তো 25 লাখ তো বাদ নাই, হয়তো ঐক্যবদ্ধ কমিশন, পলিটিক্যাল পার্টিটাও তো তাদের সাথে বৈঠক করছে, ইলেকশন কমিশনের বৈঠক করছে না। 25 লাখ টাকা স্থির করছে কেন? না আপনিও জানেন, আমিও জানি, নাম বলবো না। বলা হচ্ছে ভোটার প্রতি 10 টাকা, কারণ এদের ফাইলে টাকা নাই, হ্যাঁ। ঠিক মতো ইনকাম ট্যাক্স দেয় না। না, আরেকটি কথা বলা হচ্ছে যে ভোটার প্রতি 10 টাকার বেশি খরচ করা যাবে না। ওইটাই 10 করার পরে তাইলে আবার বেড়ে যায়। আপনার যেসব সিটে 5 লাখ আছে, গাজীপুরে আছে। আচ্ছা, বিকাশ নাম্বার নিচে 10 টাকা দিবে, আর একটা করে বিকাশ নাম্বারই ধরেন একটা এলাকায় 5 লাখ ভোটার, বিকাশ নাম্বার নিচে ধরেন 300 জনের, 3 লাখের বিকাশ নাম্বার সংগ্রহ করছে, আপনি কি 10 টাকা করে দিতে পারবে? পুরো টাকাই দিল, যেটা স্যাংশন পুরো টাকাই দিল, এটা দিতে পারবে? কমপক্ষে 1000 টাকা দিবে, কমপক্ষে। তাও আবার সব জায়গায় না, বস্তি টস্তি 1000 দিলে খুশি, অন্য জায়গায় দিবে। এটার জন্য আবার রিসার্চ করে বের করতে হবে কাকে কত টাকা দেওয়া যায়, এটা ভাগ আছে তো। সুতরাং এগুলো পুরোটা হলো ব্ল্যাকমেইল করা অথবা মকারি করা, জনগণের সাথে একটা প্রহসন করা। আবার এর চেয়ে যদি বলতেন যে ইলেকশন কমিশন যত সিটে, ধরেন আপনার এই এলাকায় ধরেন 5টা প্রার্থী আছে, 5টা প্রার্থী যে কোনো একটা সেন্টার প্লেসে সব পোস্টার তাদের নামে লাগায় দেবে ইলেকশন কমিশন। ওখানে যায় একই মঞ্চে উঠে সবাই যার যার ইশতেহার ঘোষণা করবে, বক্তৃতা দিবে, বক্তৃতা দিবে, যার যার মতো ব্যক্তিগত কানে যোগাযোগ করতে পারবে। কিন্তু বিকাশ পাইলেই বাতিল, বিকাশ পাইলেই বাতিল। আপনি স্ট্রিক করলেন, তাহলে অল্প পয়সা হয়ে যেত, সরকার ওটা ফান্ড দিয়ে দিত। আমার একটা প্রস্তাব আছে, আপনি প্রশ্ন করেন। আমি বিরতিতে গিয়ে তারপরে প্রশ্নটা করি। বিরতির আগে প্রশ্নটা দিয়ে আমার প্রস্তাবটা দিয়ে দেই, দর্শকরা ভাবুক। এই বিকাশ, নগদ সহ সব MFS ভোটের প্রচারণা বন্ধ হবে, ঠিক সেই মুহূর্তে বন্ধ করে দিতে হবে, এবং ভোট শেষ হবে তারপরে চালু করবে।